এর আগের দিনের ক্লাসে আমরা রাসায়নিক গণনার প্রথম পর্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং থিওরি পোর্শন এবং তার সাথে সাথে কিছু অঙ্ক সমাধান করেছিলাম। আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা তার পরবর্তী আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখার পর কমেন্টস করে জানাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগবে। তাহলে চলো দ্বিতীয় পর্বের প্রথম কোশ্চেনটি আমরা দেখে নিই। কোশ্চেনে দেওয়া আছে তুঁতের অণুতে কেলাস জলের শতকরা পরিমাণ কত। আর কপারের তুঁতে মানে কি তোমরা সবাই মোটামুটি জানো। তুঁতের আণবিক সংকেত হচ্ছে CuSO4। তুঁতের আণবিক সংকেত CuSO4.5H2। তাহলে তুঁতে হচ্ছে কি কপার সালফেট, তার সাথে 5 অণু জল আছে। তাহলে এই জিনিসটার আমরা যদি কেলাস জলের পরিমাণ জিজ্ঞেস করেছেন, তাহলে আমরা CuSO4 এর যদি আমরা আণবিক গুরুত্ব বের করি, মানে এই পুরো জিনিসটা যদি আণবিক গুরুত্ব বের করি, তাহলে আমরা কি পাবো? তুঁতে হচ্ছে কি 63.5 আমরা জানি, প্লাস S মানে সালফার, সালফার হচ্ছে 32, 4 অণু অক্সিজেন আছে, 4 × 16, তাই তো? তাহলে এইটুকু পুরোটা হচ্ছে আমার CuSO4 এর হিসাব। তার সাথে 5 অণু জল আছে, আবার হিসাব করতে হবে, প্লাস 5 × 5 অণু জল, তাহলে 2 × 1 প্লাস অক্সিজেন একটা, মানে 16। তাহলে এই পুরো জিনিসটা এই CuSO4 এর আণবিক গুরুত্ব হিসাবে পুরো জিনিসটা লিখলাম। এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার হচ্ছে 249.5। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবে। তো আমার পুরো জিনিসটা CuSO4 5H2 এর পুরো জিনিসটা হচ্ছে আমার 249.5। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে? কেলাস জলের পরিমাণ কত। তাহলে কেলাস জলের পরিমাণ শতকরা পরিমাণ জিজ্ঞেস করেছে। তাহলে একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এইটুকু পোরশনে আমার কেলাস জল কতটুকু আছে? এই পুরো জিনিসটা কেলাস জল, তাই তো? এইটুকু পোরশন যেটাকে বলছি আমি, বোঝার সুবিধার্থে আমি ক্যালকুলেশন করছি। তাহলে এই পোরশন মানে যদি আমরা আলাদাভাবে হিসাব করি, ঠিক আছে? তাহলে আলাদাভাবে হিসাব করলে আমার কত আসছে? 8 × 5, 8 × 5 মানে হচ্ছে 90। তাহলে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম, সেটা হচ্ছে 249.5 গ্রাম তুঁতের মধ্যে আমার কেলাস জল লাগে হচ্ছে 90 গ্রাম। ওকে, তাহলে আমাকে শতকরা বের করতে বলেছে, মানে 100 তে বের করতে বলেছে। তাহলে চলো হিসাব করি। 249.5 তুঁতেতে কেলাস জল থাকে 90 গ্রাম। তাহলে একে হচ্ছে 90/249.5 গ্রাম, আর 100 মানে শতকরা বের করতে বলেছে। তাহলে 90 × 100/249.5 গ্রাম। এইটা হচ্ছে আমার হিসাব। 100 গ্রাম তুঁতের মধ্যে কেলাস জলের পরিমাণ, পুরোটা ভাষায় লিখতে হবে তোমাদের। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমার হচ্ছে 36.07 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তুঁতের মধ্যে 100 গ্রাম তুঁতের মধ্যে কেলাস জলের পরিমাণ হচ্ছে 36.07 গ্রাম। তাহলে চলো পরের কোশ্চেনটা দেখে নিই। এই কোশ্চেনটা কি বলছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। এখানে দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে। একটা হচ্ছে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, আর একটা হচ্ছে CO2 কত অণু উৎপন্ন হবে। তো আমরা ফার্স্টে বোর্ডে লিখে নিয়েছি, যেহেতু এই বিক্রিয়াটা আমরা সবাই জানি, বহুল প্রচলিত বিক্রিয়া, CaCO3 + 2HCl, CaCl2 + CO2 + H2। তাহলে এখানে আমরা কোনটা ফার্স্টে দরকার আমরা দেখে নিই। ক্যালসিয়াম কার্বনেট দরকার, আর কি বলেছে কত গ্রাম CO2 উৎপন্ন হলো, মানে ক্যালসিয়াম কার্বনেট দরকার আর CO2 দরকার। তাহলে এই দুটো আমাকে ফার্স্টে ক্যালকুলেশন করতে হবে। তো CaCO3 সম্বন্ধে যদি বলি, তাহলে আমরা লাস্ট দিন পড়েছিলাম, আরেকবার করে দেখাচ্ছি। Ca হচ্ছে 40, কার্বন কত? কার্বন সবাই জানো, কার্বন হচ্ছে 12, আর কটা আছে? অক্সিজেন 3টে, তাহলে 3 × 16। ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 100। আর কি দরকার বললাম? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হিসাব করি, তাহলে কার্বন এগেন 12, CO2 মানে 2 × 16, 12 + 32 মানে 44। তো এইটুকু আমরা আগেই জানতাম, তো আমি তোমাদের সুবিধার্থে করে একবার দেখালাম। তাহলে হচ্ছে কি, তাহলে 100 গ্রাম CaCO3 এর জন্য 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দরকার। তাহলে এখানে 10 গ্রাম বলেছে, তাহলে 10 গ্রামের জন্য কত দরকার? 100 গ্রাম CaCO3 এর জন্য 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দরকার। তাহলে 10 গ্রাম CaCO3 এর জন্য গ্রাম
10 গ্রাম CaCO3 এর জন্য কত দরকার 44/100 × 10 গ্রাম CaCO3 মানে হচ্ছে 4.4 গ্রাম CO2। তাহলে আলটিমেটলি প্রথম এই কোশ্চেনের ফার্স্ট পার্ট সম্বন্ধে আমাদের কারো কিছু বলার নেই, খুবই ইজি লেভেলের ছিল। এবার আমরা আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট বলেছে আমার CO2 এর কতগুলি অণু উৎপন্ন হলো। এই কোশ্চেনটাতে ভালো করে সবাই দেখো। দেখো ব্যাপারটা হচ্ছে কি CO2 আণবিক গুরুত্ব আমরা 44 দেখতে পেয়ে গেছি, অলরেডি আমরা ক্যালকুলেশন করে নিয়েছি CO2 আণবিক গুরুত্ব 44। তাহলে আমরা এটা জানি কি 44 গ্রাম আণবিক গুরুত্ব মানে 44 গ্রাম হচ্ছে 1 মোল CO2। আর এটা আমরা পড়েছি আগের ক্লাসেও পড়েছি, এই ক্লাসে আমি ফার্স্ট স্লাইডে বলেছিলাম 1 মোল পরিমাণ কোনো জিনিসে 1 মোল পরিমাণ কোনো গ্যাসে যে অণুর সংখ্যা সেটা কার সাথে সমান হয় অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সমান হয়, বা যাকে n নিচের সাফিক্সে a দিয়ে লিখি আমরা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত 0.623 × 10⁻23। তাহলে 44 গ্রামের ক্ষেত্রে আমার অণুর সংখ্যা হচ্ছে 0.62 × 10⁻23 সংখ্যক। এবার আমার এখানে আছে কত 4.4 গ্রাম। তাহলে 4.4 গ্রামের ক্ষেত্রে কত হবে 0.623 × 10⁻23। তাহলে বাই হচ্ছে কি বাই হচ্ছে 44 ভাগ করি, তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে 0.10 ইন্ডিসিসের নিয়ম বা সূচকের নিয়ম 23 আছে, 23 - 1 মানে হচ্ছে 22। তাহলে আলটিমেটলি অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻22। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, যদি চুনা পাথরের বিশুদ্ধতা 95% হয় তবে ওই চুনা পাথর মানে হচ্ছে CaCO3 200 গ্রামকে উত্তপ্ত করে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে ফার্স্টে এই সমীকরণটা ফার্স্ট লিখে নিই। তাহলে CaCO3 কে যদি উত্তপ্ত করি CaCO3 সেখান থেকে আমরা কি পাবো CaO পাবো প্লাস কার্বন ডাই অক্সাইড পাবো। এই সমীকরণটা আমরা সবাই জানি। CaCO3 কে উত্তপ্ত করলে CaO প্লাস CO2 পাওয়া যাবে। তাহলে CaCO3 আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম, আমরা নতুন করে ক্যালকুলেশন করছি না 100, তাই তো? আমরা CaCO3 ক্যালকুলেশন করলে 100 আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44। বাট কোশ্চেনটা টুইস্ট কি? কোশ্চেনটা টুইস্ট হচ্ছে এখানে বিশুদ্ধতা দিয়ে কোশ্চেন দিয়েছে, মানে পিওরিটি। তো বিশুদ্ধতা যদি 95% হয় কথাটা বলে দিয়েছে। তাহলে 200 গ্রামের চুনাপাথর 200 গ্রাম, তার মধ্যে বলা যাচ্ছে চুনাপাথর 90% বিশুদ্ধ 95% বিশুদ্ধ। তাহলে 200 গ্রামের নমুনায় 200 গ্রাম যে স্যাম্পলটা তোমাকে দিয়েছিল এটা কিন্তু পুরোপুরি শুদ্ধ না বা বিশুদ্ধ না, এটা 95% শুদ্ধ বা বিশুদ্ধ। তাহলে এটা যদি 95% আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে 200 × 95/100, তাই তো? এটা হচ্ছে আমার কি 190। মানে বুঝতে পারলাম যেটা আবহাওয়া দৃষ্টিতে আমার 200 গ্রাম তার মধ্যে বিশুদ্ধ অবস্থায় চুনা পাথর বা CaCO3 আছে আমার 190 গ্রাম। এইটুকু আমার হিসাব হয়ে থাকলো। এবার অঙ্কে ফিরে আসি। 100 গ্রাম চুনা পাথরকে যদি উত্তপ্ত করি তাহলে আমরা কত পাই 44 গ্রাম পাই। সেটা লিখে নেব। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে আমরা পাবো চুনা পাথর কার্বন ডাই অক্সাইড পাবো হচ্ছে 44 গ্রাম। এবার এখানে আমার কত দরকার 190 দরকার। তাহলে 190 গ্রাম CaCO3 থেকে বের করতে পারবো আমরা। তাহলে 44/100 × 190 গ্রাম অফ CO2। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 44, একটা 0 কাটলো, এটা 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 5। তাহলে এবার যদি আমরা ফার্দার হিসাব করি তাহলে যে রেজাল্টটা হচ্ছে সেটা আমার হচ্ছে 83.6 গ্রাম। তাহলে আলটিমেটলি আমার হয়ে যাচ্ছে 83.6 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনে সব দেখতেই পাচ্ছ 216 গ্রাম HGO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সে পরিমাণ O2 পেতে হলে কত গ্রাম KCl থেকে উত্তপ্ত করতে হবে। তাহলে প্রথম স্টেপ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রথম স্টেপে আমরা যে সমীকরণ পাচ্ছি সেটা হচ্ছে 2HGO, সেখান থেকে আমরা কি পাবো ব্যালেন্স করে 2HG + O2 আমরা ব্যালেন্স সেটা আমাদের ফার্স্টে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা HGO যদি আণবিক গুরুত্ব মাপি তাহলে কি হবে 2 HG
Hg হচ্ছে 200, অক্সিজেন একটা আছে 16, আর অক্সিজেন 2 × 16, এইটুকু আমরা হিসাব করতে পারলাম। তাহলে 200 + 16 মানে 216, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি আমার বের হচ্ছে 432। এই ক্ষেত্রে আমার বের হচ্ছে শুধু 32। তাহলে এটা আমরা ফার্স্ট স্টেপ পেয়ে গেলাম। তাহলে 432 থেকে আমরা পাচ্ছি 432 SgO, এটা থেকে আমরা পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন, তাই তো? 216 বলেছে, তাহলে 216 গ্রাম HgO থেকে আমরা পাবো 32/432 × 216 গ্রাম অফ অক্সিজেন। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2, এটাতে কাটলে 2 হচ্ছে 2 16, তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা 16 গ্রাম অক্সিজেন। এইটুকু ক্লিয়ার? তাহলে এবার দেখো এইটুকু প্রথম পেয়ে গেলাম, প্রথম পোরশন পেয়ে গেলাম, মানে 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হবে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ বলছে সে পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KCl থেকে উত্তপ্ত করতে হবে, এইখানে আসল টুইস্টটা আছে। তাহলে আমরা KCl3 যদি আমরা লাস্ট দিন যেটা করেছিলাম, তাহলে ওই সমীকরণটা আমরা লিখি, তাহলে কি লিখতে পারি? 2KCl3 কি উত্তপ্ত করি, তাহলে 2KCl + 3O2, তাই তো? তাহলে এই 2KCl যদি আমরা ক্যালকুলেশন করি, লাস্ট দিন আমরা ক্যালকুলেশন করেছিলাম, তাও ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 245, আর আমার লাগবে কি অক্সিজেন হচ্ছে 3O2, ঠিক আছে? তাহলে 3 × 32 মানে হচ্ছে 96, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের হিসাব। তাহলে এবার আমরা হিসাব যদি করি, এটা উল্টে লিখতে হবে, কারণ আমার 16 গ্রাম অক্সিজেনের হিসাব জিজ্ঞেস করেছেন। তাহলে 96 গ্রাম অক্সিজেন, এখান থেকে আমার KCl লাগে 245 গ্রাম KCl3, তাই তো? এই হিসাবটা আমরা পেলাম ওই সেকেন্ড ইকুয়েশন থেকে। অঙ্কে আমার হচ্ছে 16 গ্রাম, তাহলে 16 গ্রাম অক্সিজেনে কত লাগবে? 245/96 × 16 গ্রাম অফ KCl3। তাহলে এই হিসাব যদি আমরা করি, ফার্দার হিসাব যদি করি, তাহলে আমরা পাবো হচ্ছে 40.83 গ্রাম অফ KCl3। তাহলে আমরা সলভ করতে পারলাম 40.83 গ্রাম KCl3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে চলো পরের অঙ্কটি দেখে নিই। কোন মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 62 এবং পারমাণবিক গুরুত্ব 31 হলে গ্যাসটির অণুর পারমাণবিকতা নির্ণয় করো। আমি ফার্স্ট দিনই বলেছিলাম আণবিক গুরুত্বের সাথে বাষ্প ঘনত্বের সম্পর্ক। আণবিক গুরুত্ব = 2 × বাষ্প ঘনত্ব, তাই তো? তাহলে আগের দিনের শেখা ফর্মুলাটা আমরা বোর্ডে লিখে নিলাম, আণবিক গুরুত্ব = 2 × বাষ্প ঘনত্ব। এটা আমরা আগের দিনের ক্লাসে সবাই শিখেছিলাম। তাহলে এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে আমরা যদি বাষ্প ঘনত্বের রেজাল্ট বসাই, তাহলে কি হবে? 2 × বাষ্প ঘনত্ব 62 বলেছে, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 124। এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার বলেছে পারমাণবিক গুরুত্ব 31 হলে গ্যাসটির অণুর পারমাণবিকতা নির্ণয় করো। তাহলে পারমাণবিকতা এই জিনিসটি কি? পারমাণবিকতা এই জিনিসটা কি কেউ জানে? পারমাণবিকতা = লেখা যায় আণবিক গুরুত্ব বাই পারমাণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব বাই পারমাণবিক গুরুত্ব। তাহলে স্পষ্টতই এখানে আণবিক গুরুত্ব আমার বেরিয়েছে 124, আর পারমাণবিক গুরুত্ব ওরা অঙ্কে গিভেন 31। তাহলে আলটিমেটলি আমার অ্যানসারটা হচ্ছে মৌলিক গ্যাসটির পারমাণবিকতা 4। তাহলে চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। এনটিপিতে 2.2 লিটার একটি গ্যাসের ভর 3.17 গ্রাম। গ্যাসটির আণবিক ভর, বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্ব নির্ণয় করো। তাহলে 2.2 লিটার একটি গ্যাসের ভর বলে দিয়েছি।
তাহলে এনটিপিতে 2.2 লিটার গ্যাসের ভর হচ্ছে 3.17 গ্রাম। আমার দরকার 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে কি হবে 3.17 বাই 2.24 ইন্টু 22.4 গ্রাম। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার আলটিমেটলি হচ্ছে কি 31.7 গ্রাম। এটাও ক্লিয়ার। এবার তাহলে গ্যাসটি 22.4 লিটারে যে ভর হয় সেটি হচ্ছে আমার আণবিক ভর। তাহলে আণবিক ভর আমরা পেয়ে গেলাম। তাহলে আণবিক ভর থেকে আমরা বাষ্প ঘনত্ব পেয়ে যাবো, ভেপার ডেনসিটি পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি ভেপার ডেনসিটি হচ্ছে 31.7 বাই 2। তার কারণ আণবিক ঘনত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্ব বাই 2 করলে চলে আসবে। তাহলে এটা করলে আমরা আসছে 15.85। তাহলে প্রথম একটা উত্তর পেয়ে গেলাম, আণবিক ভর আমরা পেয়ে গেছিলাম 31.7 গ্রাম, বাষ্প ঘনত্ব পেলাম 15.85। এবার লাস্টে আমার জিজ্ঞেস করেছে প্রমাণ ঘনত্ব। তাহলে প্রমাণ ঘনত্ব লাস্টে আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এটা আমরা ফার্স্ট স্লাইডে আমরা পড়েছিলাম প্রমাণ ঘনত্বের ফর্মুলা। বাষ্প ঘনত্বকে আমরা 0.089 দিয়ে গুণ করতে হবে, 0.089, আর এর হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে এখানে বাষ্প ঘনত্ব আমার বেরোলো 15.85 ইন্টু 0.089, পুরোটা গ্রাম পার লিটার। এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি আমার দাঁড়াচ্ছে 1.41 গ্রাম পার লিটার। তাহলে আমরা তিনটি অ্যান্সার পেয়ে গেলাম। প্রথম অ্যান্সার হচ্ছে আমার আণবিক ভর, সেটি আমার অ্যান্সার হচ্ছে 31.7 গ্রাম। তারপরে বাষ্প ঘনত্ব জিজ্ঞেস করেছিল যেটা আমার 15.85, এবং সব লাস্টে প্রমাণ ঘনত্ব 1.41 গ্রাম পার লিটার। তাহলে রাসায়নিক গণনার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমরা কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী চ্যাপ্টার হিসেবে তোমরা কি পড়তে চাও সেটি কমেন্টস করে জানিও, আর আজকে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটিও কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টস পেলে আমি উৎসাহিত হব এরকম আরও নতুনভাবে অসম কন্টেন্ট তোমাদের কাছে তুলে ধরতে। তাহলে আজকে পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।